ঈদ মোবারক। রাত পোহালেই পালিত হতে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় দ্বিতীয় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। প্রতি বছরের ন্যায় এই ঈদ মুসলিম উম্মার জন্য এক অনন্য উৎসব, যা ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পাশাপাশি ত্যাগের বার্তা নিয়ে আসে। পবিত্র এই দিনটিতে কুপ্রবৃত্তি, হিংসা বিদ্বেষ, কপটতা, পরশ্রীকাতরতা ও পরনিন্দার পাশাপাশি নিজের সব পশু প্রবৃত্তিকে কোরবানি করে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার চেষ্টায় ব্রত থাকে সবাই। ত্যাগের মহিমায় মহিমান্বিত এই দিনটিকে ঘিরে রাজনৈতিক দলগুলো কি প্রস্তুত দেশ ও জনগণের স্বার্থে নিজেদের অবস্থান থেকে কিছুটা হলেও ত্যাগ বা ছাড় দিয়ে মৌলিক ইস্যুগুলোতে ঐক্যমতে পৌঁছাতে? এছাড়া রাজনৈতিক বা রাজনীতির বাইরে গিয়ে পবিত্র এই দিনটিতে কে কিভাবে কাটাবেন আর কি আছে তাদের এবারের ঈদ ভাবনায়, এই সব কিছু নিয়েই আজকের ঈদের এই বিশেষ রাজকাহনের আয়োজনে স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং আছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাদ। স্বাগত আপনাদেরকে আজকের এই বিশেষ আয়োজনে। ঈদ মোবারক। রাত পোহালেই আমাদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পালিত হতে যাচ্ছে। ববি হাজ্জাদ, আপনাকে দিয়ে আমি শুরু করি। দীর্ঘদিন ধরে আসলে রাজনীতি করছেন, এই রাজনৈতিক জীবনটার বাইরে আসলে একটা ব্যক্তি জীবন আছে এবং সেই জীবনে নিশ্চয়ই ঈদের একটা অনেক বড় এক ধরনের আমেজ আছে। ছোটবেলা থেকেই শুরু করি তাহলে। ছোটবেলার ঈদগুলো কেমন ছিল? আপনি তো দীর্ঘদিন আসলে আপনার স্কুলিংটা কি বাংলাদেশে হয়েছে, এরপরে তো বিদেশেও পড়তে গেছেন, সবকিছু মিলে ছোটবেলার ঈদগুলো কেমন কাটতো? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একই সাথে আপনাকে, সহ আলোচক সহ ডিবিসির পর্দায় যারা দেখছেন সবাইকে ঈদ মোবারক। ছোটবেলার ঈদ তো ভিন্ন হতো আসলে। ছোটবেলার ঈদে সকালে উঠে স্পেশালি কুরবানির ঈদে যেটা হতো যে পারিবারিক যে কুরবানি দেয়া হচ্ছে সেগুলো দেখা, সকালে বাবা সবার সাথে নামাজ পড়তে যাওয়া, তারপর কুরবানি দেয়া, তারপর আত্মীয় স্বজনদের ভেতরে স্পেশালি ছোট কাজিনসদের ভেতরে একটা কম্পিটিশন থাকতো কারা কত সালামি তুলতে পারে। তো সেই সময়গুলো ভিন্ন ছিল। বিদেশের সময়টা অনেকটা ভিন্ন কেটেছে, যে ওখানে যেটা হতো যে ঈদের সময় লোকাল যে শহরেই থাকতাম সেই শহরের ছোট বা রিলেটিভলি একটা সাইজের মসজিদ থাকতো, সেখানে ওখানকার মুসলমান জনগোষ্ঠী, বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়, অল সর্টস মিডল ইস্টার্ন, অনেক ধরনের সবার সমাগম হতো, অনেকের সাথে নতুন একটু পরিচয় হতো। সো ওটার একটা ভিন্ন আনন্দ ছিল। আজকে ভিন্নভাবে ঈদ হয়। সো যেমন মনে করেন ঈদের বেসিক কিছু রিচুয়ালসগুলো সেম থাকে, কিন্তু সকালে যেটা হয় যে দলীয় নেতাকর্মীদের সাথে অনেক সময় কাটানো হয়, কারণ তারাও একটা মানে বৃহত্তর পরিবারের অংশ, তাদের সাথে সময় কাটানো হয়। আবার কিছু ফর্ম্যালিটিস থাকে, স্পেশালি যেহেতু একটা দলের চেয়ারম্যান হিসেবে কিছু ফর্ম্যালিটিস থাকে, বঙ্গভবন, গণভবন, এসব জায়গায় কিছু দাওয়াত থাকে। এটা থেকে বেশ কিছুদিন হয়তো আমি মুক্ত ছিলাম, কারণ হাসিনা সরকারের বড় বিরোধী হিসাবে হাসিনা সরকারের পক্ষ থেকে এই দাওয়াতগুলো পেতাম না। এখন আবার এগুলো চেঞ্জ শুরু হয়েছে। তবে আবার মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের বোধহয় মন খারাপ করেছে নির্বাচন চাওয়াতে, তারাও হয়তো দাওয়াত বন্ধ করে দিতে পারে, বলতে পারছি না। কোনো না কোনো ভাবে আসলে আপনাদের জীবনটা রাজনীতিতে গিয়েই আসলে আবার সেই থেকে যাচ্ছে, মানে রাজনীতি জীবনের একটা বড় অংশ, এবং রাজনীতি যাদের সাথে আপনি করছেন তারাও কিন্তু আপনার পরিবারের অংশ হয়ে যায় অতপ্রুতভাবে। সো রাজনীতির বাইরে আসলে ঈদটাও যায় না। জি, সেটা তো স্বাভাবিক। এম রশিদুজ্জামান মিল্লাত, আপনি বিএনপির খুব গুরুত্বপূর্ণ একটি পদে কাজ করছেন এবং সেখানে অনেক ধরনের চাপ আপনাদের উপর দিয়ে যাচ্ছে, এবং আমরা আসলে যেই ত্যাগ তিতিক্ষার কথা বলছিলাম, আপনারা দুজনেই আসলে একটা দীর্ঘ সময় গেছে আপনারা বিরোধী দলে কাজ করেছেন। সেই রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা আসলে পুরো বাংলাদেশ দেখেছে একটা দীর্ঘ সময় ধরে, এক যুগেরও বেশি সময় ধরে। সেই সময়গুলোতে আসলে ঈদের সময়ও নিশ্চয়ই একটা অন্যরকম আপনাদের উপরে চাপ ছিল, পরিবারের বাইরে ঈদ পালন করতে হয়েছে, সেরকম কোনো দুঃসহ সময়ও কি পার করতে হয়েছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। অগ্রিম ঈদ মুবারক সকলকে। কালকেই তো ঈদ, কুরবানি হবে। আপনি বলেছেন, দেখেন এটা তো কুরবানির ঈদ। আমাদের নর্মালি যে রমজানের পরে যে ঈদটা হয়, ঈদ উল ফিতর, সেখানে আমাদের অ্যাক্টিভিটিসটা একটু বেশি থাকে। এবার এই ঈদে কুরবানি নিয়ে আমরা সকলেই ব্যস্ত থাকি এমনভাবে যে আমাদের কুরবানি করতে হবে, কুরবানির মাংস বিলি করতে হবে, এবং এর সঙ্গে আপনার নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, ঈদের নামাজ পড়তে হবে। এগুলি আমরা সাধারণত করি কি, ঢাকা থেকে যাই, বিগত দিনগুলিতে যেতে পারিনি, খুব কম। আমি প্রায় এই লাস্ট রমজানের ঈদটা করলাম মনে হয় 9 বছর পরে আর কি।
কারণ 9 বছর আমি যেতেই পারিনি আর কি। ঈদেও ওইখানে ঈদের মাঠে নামাজ পড়তে গেলে একটা দেখা যেত দলীয় একটা ঈদের জামাত হচ্ছে আর কি। সো ওইখানে গিয়ে একটা স্বভাবতই সকলকে ওখানে হয় কি, আগে ধরেন আমি যখন সংসদ সদস্য ছিলাম সবসময় তো কিছু না কিছু কথা বলতে হতো আর কি, ঈদের মাঠে দাঁড়িয়ে তখন কথা বলতে হতো মানুষের উদ্দেশ্যে, শুভেচ্ছা বিনিময়, ঈদ মোবারক বলা এবং কিছু কিছু সাজেশন দেওয়া মানুষের ভালো কাজের জন্য। তো সেগুলি আমি করতে পারিনি লাস্ট 9 ইয়ার্স। এই যে এইবার ঈদে আমি গেলাম, প্রচুর লোকের সমাবেশ, সবাই মিলে কি উৎসব আনন্দ, আমার খুব ভালো লাগলো আর কি। তো তখন ওইখানে বক্তব্য রাখতে পারলাম, তখন বক্তব্য রাখতে পারিনি। তো আমরা সৌহার্দ্যতার সাথেই ঈদ করতে চাই এরকম যে মনোভাবটা নিয়ে কিছু কি প্রকাশ করব, সেগুলিরও অবস্থান ছিল না লাস্ট 17 বছরে আর কি, মানে দেড় যুগ আর কি। আপনি এক যুগ বলেছেন, দেড় যুগ। তো এটা তো এই ঈদটা ভিন্ন ঈদ। আপনারা জানেন যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার মধ্য দিয়ে এটা কুরবানির ঈদ এসেছে, যে এখানে ত্যাগ, ইভেন তার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, সেটার কাহিনী অনেক বড়, আপনারা সবাই জানে এটা। তো এটা হলো আপনার স্যাক্রিফাইসের জন্য ঈদ। মানুষ স্যাক্রিফাইস করবে, কি স্যাক্রিফাইস করে? পশুত্ব, মানুষকে জবাই যে করি আমরা আল্লাহর নামে, সেটার অর্থ একটা আছে, অর্থ বহন করে এমনভাবে যে আমাদের ভিতর থেকে পশুত্বকে আমরা জবাই করে দিলাম। আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার, এই যে মানুষের সঙ্গে মানুষের যে দ্বন্দ্ব, এইগুলি যাতে নিরসন হয়ে যায়, এটার একটা বার্তা এই কুরবানির মধ্য দিয়ে কিনতে হয়। এবং আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়ে এই কুরবানিগুলি দেই। এবং এই কুরবানি কে কতটুকু মানি আমরা জানি না, মানে আমরা চেষ্টা করি সবাইকে বোঝানোর জন্য। এবার একটু আমাদের বলবো সুদিন আর কি, অনেক দিন পরে, যে আমরা হয়তো মানুষজনকে বুঝাতে পারবো, আমাদের সঙ্গে সাক্ষাৎ হবে এবং সবাইকে বুঝাতে পারবো যে কুরবানির অর্থটা কি। অনেক মানে ছেলেপেলেরা উঠে আসছে এখন, যারা 15 বছর 20 বছর মানে ভোট দিতে পারে না, বড় হয়েছে, তারা জানেও না রাজনীতি কি। আমরা তো রাজনীতিবিদ, গেলেই রাজনীতির কথা আসে। যেমন মবি সাহেব বললেন যে উনি ঢাকায় থাকলে পরে হয়তো বঙ্গভবনে যাবেন, একটু দাওয়াত পাবেন, আমরাও হয়তো পাবো, আমরা থাকবো এলাকায়, তো উনি হয়তো বঙ্গভবনে যাবেন, তারপরে সবার সঙ্গে সাক্ষাৎ করবেন। আমরা নর্মালি করতাম কি, আমাদের দলীয় প্রধান যিনি থাকেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সবসময় কুরবানির সময় তিনি একটি স্টেজে দাঁড়াতেন, আমরা সবাই তাকে একটু ঈদের শুভেচ্ছা জানানোর জন্য সবাই লাইন ধরে আমরা শুভেচ্ছা জানাতাম, তার জন্য দোয়া করতাম, আমরা দোয়া নিতাম। এটা তো আসলে আপনাদের এরকম একটা ট্র্যাডিশন, একদম রাজনৈতিক ট্র্যাডিশন যাকে বলে। এর বাইরে সাধারণত ঈদুল আজহা গুলোতে আমরা যেটা দেখে থাকি যে অনেক কাজ থাকে আসলে, পরিবারের যারা নারী সদস্য তাদের যেমন এক ধরনের কাজ থাকে, আমি আসলে একটু স্পেসিফিক্যালি বলতেই চাই পরিবারের যারা পুরুষ সদস্য তাদের জন্য হয়তো ঈদুল আজহাটা অন্যরকম একটা আনন্দ। ওই গরুর হাটে গিয়ে গরু কেনার যে আনন্দ, সেটা আসলে ছেলেদের চোখে মুখে বোঝা যায়। সাধারণ মানুষ হয়তো মনে করেন যে আপনারা রাজনীতিবিদ, আপনারা একটি দলের এত বড় বড় জায়গায় অবস্থান করছেন, আপনারা আদৌ কখনো হাটে গেছেন কি না, এই প্রশ্নটাও কিন্তু অনেকের মাথায় কাজ করে। ববি হাজাজ কখনো গিয়েছেন গরুর হাটে, গিয়ে নিজে গরু কিনেছেন? জি, মানে প্রচুর গেছি গরুর হাটে, কিন্তু এবং গরু কিনেছিও প্রচুর, বাট আমি চেষ্টা করি একটু এই দায়িত্বগুলো নিজে না নিয়ে, কারণ যেটা হয় যে আমার দাদা বাড়িতে, আমি ঢাকায় বসবাস করি, ঢাকায় বড় হয়েছে, আমার সব কিছুই ঢাকা আমার, কিন্তু আমি চেষ্টা করি, আমার পরিবারের সব ভাই বোনরাই আমরা চেষ্টা করি যে আমাদের দাদা বাড়িতে একত্রিত সবাই আলাদা আলাদা করে কোরবানিগুলো দিতে। মাঝে মধ্যে ঢাকায় যখন দিই তখন আমরা এটা করি, বা চেষ্টা করি ওটা করতে। সো মানে আমি পার্সোনালি, সত্যি কথা, এটা আসলে একটু ডিফারেন্ট, কিন্তু আমি খুব বেশি এনজয় করি না আসলে অ্যানিমাল স্যাক্রিফাইস। এটা আমাদের ট্রেডিশন, এটা আমরা করি, এটা আমরা সবসময় করব, এটা আমাদের প্র্যাকটিস। বাট আমি পার্সোনালি নিজে হাতে, অনেকে এটা খুব মজা পায়, আমি আসলে এটা খুব বেশি মজা পাই না। সো আমি এটা থেকে একটু দূরে থাকতে চেষ্টা করি। তবু ওখানে একটা জিনিস থাকে যে এই যে যখন এটা রাজনীতিতে আসার পর গত 10-12 বছর বা 12-15 বছর হয়তো অ্যাকচুয়ালি এটা বেশি করা হয়নি, কারণ ব্যস্ততারা অনেক কিছুতে বেড়ে যায়। বাট এর আগে যেটা হতো যে আত্মীয় স্বজন, পরিবারবর্গ, আপনার নেইবার্স, সব জায়গায় এই যে মাংসগুলো বিলি করা, এইটাও একটা সেটা একটা মজাদার ঈদের দিনের এক্সপিরিয়েন্সের মধ্যে পড়তো আর কি।
নিজে গিয়ে বিলি করে আসতে? হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক স্পেশালি যারা মুরব্বী, মানে পারিবারিক মুরব্বী যারা মনে করেন নানা বাড়ির দাদা বাড়ির যারা পারিবারিক মুরব্বী, তাদের বাড়িতে তো নিজেরাই যে আমি 15-16 বছর আগের কথা বলছি, নিজেরা যে আমরা দিয়ে আসতাম। এখন না হলে সময় হয় না, আমাদের একটু বয়স বেড়ে গেছে সব কিছু। অ্যান্ড ঢাকা শহরেরও অবস্থা আজকাল তো ঈদের দিনগুলোতেও এত ট্রাফিক হয়ে যায় মাঝে মধ্যে, যে আপনি যদি স্পেশালি ওই মিরপুর, ধানমন্ডি, গুলশান বনানী এই কয়টা এলাকা, পুরন ঢাকার দিকে আমি অতটা পরিচিত না, ঈদের দিন কত ট্রাফিক হয়তো হয়, কিন্তু এই কয়টা জায়গায় মানে ঢুকা বের হতে দিন পার হয়ে যায়। সো এই জায়গাগুলো আছে। বাট তাছাড়া ওই যে গরুরহাট যাওয়া হয়, মানে পার্সোনালি আই ডোন্ট এনজয় ইট সো মাচ। আমি অনেককে জানি ভাই খুব মজা পায়, হ্যাঁ, এবং এটা শুধু পুরুষ কেন্দ্রিক না, কিন্তু অনেক মহিলার, হ্যাঁ, অনেক এখন অনেক নারীরা নারীরাও খুব আসলে মজা পায়। গরুরহাটে জি, যাচ্ছেন, জি। কিন্তু এই পার্টিকুলার জিনিসটা আমি খুব মজা পাই না। এই মুর্শিদুজ্জামান মিল্লাত, এই যে আসলে আমরা ঈদের দিনের আলোচনা করছি, নিশ্চয়ই খুব ছোটবেলায় ঈদের দিনটা একটু অন্যভাবে শুরু হতো, যে নতুন কাপড়ের কথা বলছিলেন ববি হাজ্জাজ, সেই সময় মায়ের হাতের প্রিয় খাবার খেয়ে দিনটা শুরু হওয়া, বা এই ঈদের দিনগুলোতে আসলে সবচাইতে প্রিয় কি খাবার? বিশেষ করে এই ঈদে আমরা কিন্তু কুরবানি হওয়ার আগ পর্যন্ত আমরা খেতাম না, মানে মা বাবা রোজা থাকতেন আর কি। এটা আমাদের ট্রেডিশন আর কি, এরকম যে কুরবানি না হওয়া পর্যন্ত কেউ কিছু খাবে না। তো নর্মালি কুরবানির বাইরে আমাদের করা হয় কি, মানে একটা খাসি হয়তো কুরবানি মানে জবাই করে রাখা হলো আর কি, সেটা দিয়ে খিচুড়ি বা কিছু করা হলো। কুরবানি হওয়ার পরে তখন আমরা এটা সবাই মিলে খেতাম। তো আমরা প্রথমে নামাজ পড়ে এসে তো মাকে সালাম করতাম, সালাম করে তারপরে বাবাকে সালাম করতাম, মাকে সালাম করতাম। আমার বাবা মা দুইজনই নাই এখন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা এখন করব কি, ধরেন আমি বিশেষ করে হয়তো নামাজ পড়বো, সকলের সঙ্গে মোলাকাত হবে, কথা হবে, তারপরে আবার বাড়িতে গিয়ে প্রথমেই বাবা মার কবর জিয়ারত করব, তারপরে আমরা হয়তো গিয়ে কুরবানি দিয়ে তারপরে খাবো। এখন খাওয়ার সময় এখন হয় কি, যেহেতু আমরা রাজনীতি করি, আমাদের সঙ্গে অনেকগুলি লোক একসঙ্গে বসে পড়ে সবাইকে খাবার দিচ্ছে, খাচ্ছে। সবাই তো আসলে আপনাদের পরিবার, পরিবারের বাইরে গিয়ে তো আসলে কিছু। তারপরে আবার ওই কুরবানি দিয়ে সবচেয়ে মজার ব্যাপার হয় তখন আর কি, ওই আমরা তো 3 ভাগের 1 ভাগ আপনি রাখতে পারেন নিয়ম, আর 2 ভাগ বিলি করে দিতে হয় আর কি। তো আমরা নর্মালি যেহেতু ঢাকা থেকে গিয়ে কুরবানি করে আমরা রাখি না আর কি, মানে হয়তো একবেলা খাওয়ার জন্য কিছু রান্না টান্না করলো, বাকি সবগুলো বিলি করে দিলাম। আবার সবচেয়ে মজার ব্যাপার, লিস্টগুলি দেখায় আর কি, খুব সুন্দর করে লিস্ট করছে কাকে কাকে দিবে, কোন আত্মীয় কোথায় আছে, কদ্দূর আছে, কেউ বাইসাইকেলে যাচ্ছে, মোটর সাইকেলে যাচ্ছে। আবার কিছু ধরেন সরকারি কর্মকর্তারা যারা এলাকায় ঈদ করে, তাদের বাসায় বাসায় কিছু মাংস পাঠানো, এটা নিয়ে এটা যজ্ঞ আর কি হয়। মানে এ গ্রুপ অফ পিপুল আর ওয়ার্কিং, কেউ কাটাকাটি করতেছে বারান্দার মধ্যে আপনার চাটাই বিছে, তারপরে সব মাংস কেটে কেটে সব ভাগ করে করে আর কি, যাতে সমান হয়, সবগুলি অংশের যাতে 3 ভাগের মধ্যে থাকে, এরকমভাবে কেটে তারপরে সবার মাংস বিলি করা। সেগুলি আমরা আবার করি কি, চেক করি আর কি, কাকে কাকে দেওয়া হলো, এটা বাদ পড়েছে। সো এরকম, মানে এখানে তো দেওয়া হয়নি, এটা আচ্ছা ঠিক আছে, এটা এখানে দাও, এরকম করে করে মানে কত মুরব্বি তার কাছে কোন পিসটা যাচ্ছে, এটাও ইম্পর্টেন্ট হয়ে যায়। ইম্পর্টেন্ট না, এটা ঢাকায় কিছু হয়, ঢাকায় এরকম হয় যে একটা রান, আপনার পিছনের একটা রান এক বাসায় পাঠিয়ে দিল, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কুরবানির নিয়ম না আর কি। তো এখানে মানে এরকম হয়েছে, ট্রেডিশনটা এরকম যে একটা রান আমার হয়তো বেয়াই বাড়ি আছে বা জামাই বাড়ি আছে, সেখানে একটা রান পাঠিয়ে দিল, আবার ওই বাড়ি থেকে একটা রান আসলো, এরকম। এটা শহরে মানে এটা একটা ভালো ট্র্যাডিশন, এটা ভালো ট্র্যাডিশন। কিন্তু এই ট্র্যাডিশনে কুরবানি, রিয়েল কুরবানি করতে হলে কিন্তু 3 ভাগে ভাগ করতে, ইভেন আপনার মাথাটা কেটেও এটাকে 3 ভাগে ভাগ করতে হয়। এই যে কুরবানির কথা আমরা বলছি, আপনারা নিজেরা আসলে নিজের হাতে কাজ করেন, এটা হয়তো অনেকেই বিশ্বাসও করবেন না, কারণ সবাই ভাবে যে আপনারা আসলে এত গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন, সেরকম ভাবে কাজ করার সুযোগ হয় কিনা। কিন্তু এর পরেও আসলে রাজনীতিবিদ মানে তো একদম তৃণমূল পর্যায়ের মানুষদের সাথে একসাথে কাজ করা। আপনারা যেমন বলছিলেন যে একসাথে বসেই আপনারা ঈদের দিনটাতে হয়তো খাওয়া দাওয়া করছেন। না, মানুষের ধারণা কিন্তু একটু অন্যরকম আর কি, যে মানে আরবান এরিয়াতে ধারণা অন্যরকম, কিন্তু এলাকায় কিন্তু মানুষ জানে আর কি যে তাদের সাথে একটা রাজনীতিবিদের কিন্তু অনেক কাজ আর কি, মানে মানুষ বুঝতে পারে না, মানুষ তো মনে করে ও তুই রাজনীতি অনেক মজায় থাকে, সবার সঙ্গে যে কত কাজ করতে হয়, কার কি অসুবিধা আছে, কে সত্যিকার অর্থে ঈদ করতে পারছে না অর্থাভাবে, অথবা কষ্টে আছে, দুঃখে আছে, কেউ একটু কুরবানি মাংস একটু বেশি যাচ্ছে, 2 দিন খাবে,
এরকম অনেক কিছু আর কি। এই যে এত কিছু চিন্তা করছেন, যেহেতু আমরা ঈদুল আজহা নিয়ে আলোচনা করছি, ববি হাজাজ কখনো কি মনে হয়েছে যে আসলে অনেক বেশি এই সময় দিতে গিয়ে রাজনীতিকে বা এই নেতাকর্মীদেরকে পরিবারকে একটু কম সময় দেওয়া হয়েছে? আপনার পরিবারে কে আছে আমি জানি, আপনি কন্যা সন্তান দ্বয়ের জনক, তাদের কথা কখনো আপনার মন খারাপ হয়েছে কিনা যে এই ধরনের? আমি এই উত্তরটা নিব, একটা বিরতির সময় হয়েছে। দর্শক জিপি তিশপা আপমিতিত ঈদের বিশেষ রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি তিশপা আপমিতিত ঈদের বিশেষ রাজকাহন দেখছেন। ববি হাজাজ পরিবারের কথা বলছিলাম আমরা। এই যে দীর্ঘদিন ধরে আসলে পরিবারের সাথে তো শুধু পরিবারের মানুষজন নয়, এর বাইরেও আসলে যারা নেতাকর্মী আছেন, তৃণমূল পর্যায়ের মানুষ আছেন, তারাও আপনাদের পরিবারের অংশ। কিন্তু এভাবে আসলে দিনগুলো পার হচ্ছে, কখনো কি মনে হয়েছে যে পরিবারকে একটু কম সময় দেওয়া হয়েছে? কিন্তু আপনার খুব সুন্দর দুজন কন্যা সন্তান আছেন, তাদের কথা কখনো মনে হচ্ছে তাদেরকে একটু কম সময় দেওয়া হয়েছে? দেখেন, আসলে শুধুমাত্র রাজনীতির জন্য না, যারাই অনেক কঠিন ধরনের কাজ করে থাকেন তাদেরই ব্যস্ততা অনেক থাকে। এই কথাটা বলার একটা বড় কারণ হলো আমার সহধর্মিণী, উনি একজন আইনজীবী এবং উনি একদম প্রথম সারির আইনজীবী বাংলাদেশের। সো ওনারও ব্যস্ততা অনেক। তো আমি দেখি, আমি অনেক সময় হয় যে সকাল 7টার ভেতরে বাসা থেকে বেরিয়ে যেতে হয়, বাসায় ফিরতে ফিরতে রাত 1টা-1.5টা পার হয়ে যায় এবং পুরো টাইমটা কাজের ভেতরে থাকি। তো ওনারও অনেক সময় এরকম থাকে। সো আমরা যেটা দেখি যে আমরা খুব বেশি সময় বাচ্চাদের সাথে, মানে যতখানি সময় কাটাতে চাই তার আশপাশ দিয়েও সময় কাটাতে পারি না। কিন্তু এই জায়গায় আমরা দুজন মিলে একটা জিনিস যেটা করেছি যে আমরা কোয়ান্টিটির উপরে কোয়ালিটি দিতে চেষ্টা করি। সো যখনই আমরা সময় পাই তাদের সাথে বসতে, তখন তাদের সাথে তারা কি জিনিস পছন্দ করেন, আমরা কি করি সেগুলো তাদেরকে বোঝানো, এই টাইপের মানে ইন্টারঅ্যাক্টিভ আমাদের গল্প গুজব, খুব যেটা বললাম কোয়ালিটি টাইম ওভার কোয়ান্টিটি টাইম, কারণ কোয়ান্টিটি আমরা দিতে পারি না। বাচ্চাদের কি কখনো মন খারাপ হয় যে বাবা মা এত ব্যস্ত থাকে সব সময়, ঈদের দিনটা আজকে পুরোটা সময় আমাদের সাথে থাকো, এরকম কোনো আবদার কি কখনো করেছে? খুব কম করে, তারা কাজিনদের বা ফ্রেন্ডসদের সাথে আরো বেশি সময় কাটাতে চায়। বাট হ্যাভিং সেড দ্যাট, একটা জিনিস মানে আল্লাহর অশেষ রহমত আমরা পেয়েছি যে আমার বাচ্চারাও বলেন অনেক সময় যে তাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে যা গল্প শুনে, গেন কাউকে ছোট করে বলছি, বা তাদের বন্ধু বান্ধবের কাছ থেকে যা গল্প শোনেন তার ভিত্তিতে তারা মনে করেন যে তাদের বাবা মা, মানে আমাদের কাছ থেকে, আমি এবং আমার স্ত্রীর কাছ থেকে আমার মেয়েরা অনেক বেশি ভালো সময় পায় দেন ওদের মেজরিটি ফ্রেন্ডসরা পায়। সো সেই জায়গা থেকে আমি মনে হয় যে আমরা ওই যে কোয়ান্টিটি না দিতে পারলেও যেহেতু কোয়ালিটি দিতে চেষ্টা করি, সেহেতু আই থিঙ্ক দে আর নট they don't have too much to complain. এই যে এত ব্যস্ততার গল্প বলছিলেন, বা আপনাদের হয়তো দেখা কম হচ্ছে, বিশেষ করে আপনার সহধর্মিনীর সাথে, দুজন একদম দুই প্রফেশনের মানুষ, এই বিষয়গুলো নিয়ে কখনো বাড়িতে কোনো ঝামেলা ঝগড়া এরকম কোনো ঘটনা ঘটে? না, ঝগড়া তো একটু হয় মানে কি, মানে আমরা দুই প্রফেশন হলেও আবার মানে কিছু দূর আর কি একটা আরেকটা কমপ্লিমেন্টারি। যেমন মনে করেন আমার নামে অনেকবারই মামলা হয়েছে, অনেক কিছু হয়েছে যেটা উনি বেসিক্যালি একটু সামাল দিয়েছেন বা দেখেছেন। উনার চেম্বার থেকে না হলেও অন্য কোনো চেম্বার থেকে হলেও উনি ফুল ইনপুট দিয়েছেন, যে সহযোগিতার আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য, এবং আমার দলীয় অনেক নেতাকর্মীদেরও এরকম মামলা টামলায় উনি ওইভাবে সহযোগিতা করে দিয়েছেন। সো ওই জিনিসটা আছে। আবার ওই জায়গা থেকে উনারও অনেক কিছু আছে। অনেক সময় হয়তো আমি রাজনৈতিক একটু মুভ নিয়েছি যেটা লিগ্যাল কোনো রিপারকাশন ছিল, হয়তো ওনার সাথে আমরা চেষ্টা করি অনেক আলোচনা করে। আমি বিশ্বাস করি যে মানে বাংলাদেশের যত ওয়াইজ লোকজনকে আমি চিনি, আমার পরিচিত, তার ভেতরে একদম প্রথম সারিতে আমার সহধর্মিণী পড়েন। আমার সৌভাগ্য এটা। তো এর জন্য আমি চেষ্টা করি বড় কোনো কিছু করার আগে ওনার সাথে একবার আলোচনা করে নিতে, এবং উনিও মানে আইন পেশা তার আমি বুঝি না, বাট উনিও বড় দাগে চেষ্টা করেন আমার সাথে একটু আলোচনা করে নিতে। সো সেই জায়গা থেকে খুব কম সময় হয় যেখানে আর কি উনি জানেন না আমি কি করছি, বাট দু এক সময় হয়, কারণ রাজনীতি এমন একটা জিনিস অনেক সময় আমাদের খুব কুইক অনেক ডিসিশন নিতে হয়। তো ওটার লিগ্যাল রিপারকাশন থাকে। লিগ্যাল রিপারকাশন ওনার সাথে আলোচনা করে যদি না করি তখন একটু বকাটকা খেতে হয়। মানে আসলে সহধর্মিনীর চাইতে উনি হয়তো আপনার সহযোগী অনেক বেশি, সহযোগিতাটা পুরোপুরি পাচ্ছেন। এবং যে প্রফেশনে আসলে আপনারা আছেন, রাজনীতিকে আসলে আদৌ প্রফেশন বলারও সুযোগ আছে কিনা সেটি নিয়েও তো আসলে প্রশ্ন আছে। আপনারা দেশের জন্য কাজ করছেন, দেশের মানুষের জন্য কাজ করছেন। এমরুদুজ্জামান মিলাদ, এই যে সহযোগিতার গল্প বলছিলেন ববি হাজাজ, নিশ্চয়ই আপনার পরিবার থেকেও এই সহযোগিতা আছে। আপনি 40 বছরেরও বেশি সময় ধরে রাজনীতি করছেন। এত দীর্ঘ সময় আসলে এভাবে নিজেকে দেশের স্বার্থে ত্যাগ করার জন্য পরিবারের সহযোগিতাটা সবচাইতে জরুরি। একটু পরিবারে কে কে আছে তাদের গল্পটা একটু শুনতে চাই। এটা প্রথম দিকে হতো, বুঝছেন, আমার 2 ছেলে 1 মেয়ে, তখন ছোট ছিল যখন, তখন একটু কমপ্লেন হতো আর কি, যে আজকে আমরা বেড়াতে যাব, আমাদের যদি ঘুরতে নিয়ে যাও,
খাওয়া দাওয়ার পরে ঘুরতে নিয়ে যাও এরকম। বাট লাস্ট 15 ইয়ার্স ধরতে পারেন আপনি, এখন কোনো কমপ্লেন নেই আর কি, অভ্যস্ত হয়ে গেছে যে বাবা তো বাইরে যাবেই। এবং ওরা মনে হয় যে ওর কাজিনদের সঙ্গে, উনি যেটা বললেন আর কি, কাজিনদের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে বেশি ভালোবাসে আর কি বাচ্চা কাচ্চারা। আর আমার স্ত্রী তো মানে গৃহিণী, মানে উনি কিছু করেন না, মানে তিনি সবচেয়ে বড় কাজটা করেন আমার ধারণা। তিনি বাসাটা সামলে রাখছেন, বাসায় তো কন্টিনিউয়াস লোকজন আসছেন, খাওয়াচ্ছেন, ইয়ে করছেন। আমার বেলায় খুব একটা আগে মানে কনসার্ন ছিলেন, কিন্তু এখন উনি ততটা কনসার্ন না, জানে যে এই কনসার্ন হয়ে লাভ নাই আর কি। কারণ আমার লোক আসছে, আমি কথা বলছি, আমি বাইরে যাচ্ছি, আমার সঙ্গে লোক দেখা করতে আসছে, তারপরে আপনার ওয়ান আফটার আনাদার ধরেন আমি বলছি যে অমুকে খাবে, এই 5 জনের খাবার লাগাও, 10 জনের খাবার লাগাও, ওনারা যাবে, ওনারা খাবে, ও দূর থেকে আসছে, এরকম এই কাহিনীগুলিতে তিনি অভ্যস্ত হয়ে গেছেন আর কি। তো এই ব্যাপারে তার কোনো কমপ্লেনও নাই। অ্যান্ড মোর ওভার আমি এই ইদানিং দেখি শি এনজয়স, যে এগুলি তারও ভালো লাগে সাধারণের হয়ে গেছে, মানে খাবার দাবার, আবার কোন মহিলারা আসলো একদল, তাদেরকে আবার খাওয়াতে হবে। সবচেয়ে মজার খাবার কোনটা? পারেন কোনটা? ভাবির হাতে রান্না করা সবচেয়ে মজার খাবার কোনটা আপনার কি মনে হয়? ওর সবচেয়ে পোলাওটা খুব ভালো হয়। পোলাওটা আপনার খুব একটু নরম বাট ঝরঝরা টাইপ, তার মধ্যে একটু বেরেস্তা দিয়ে রাখি, ওর পোলাওটা খুব ভালো হয়, খাসির মাংসটা ভালো হয়। আর অন্যগুলি তো বাবুর্চি আছে, অন্য আছে। আমার মা খুব ভালো রান্না করতেন গরুর মাংস, আমি খুব মিস করি। আমরা কুরবানির পরে আম্মা কখন রান্না করবেন, সেই মা রান্নাটা খাবো, সেটার জন্য অপেক্ষা করতাম। এখন তো মানে যেহেতু একটু মাস আকারে হয়, এই জন্য বাবুর্চিরা করে, এই জন্য সবাই ঢালাওভাবে বসে খায়। এটা তো আসলে বাড়িতে আপনাদের যেটা একেবারে নিজস্ব ভাবে। এরপরও যখন আসলে আমরা টক শো করি, আমরা অনেক সময় কিন্তু দেখা যায় যে উত্তেজিত হয়ে যায়, বিরোধী দলের যারা নেতা থাকেন তাদের সাথে অনেক ঝগড়াঝাটি, অনেক কিছু আমরা দেখি, কিন্তু এর বাইরেও তো আসলে আপনাদের একটা জীবন আছে, এবং ঠিক সেই নেতাদের সাথে আপনাদের একটা বন্ধুত্ব আছে। আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা যদি টক শোর ব্রেকে কিংবা শেষ করবার পর আগে আমরা যা করি সেগুলো যদি দেখাতে পারতাম, দর্শক হয়তো বুঝতে পারতেন যে না, রাজনীতিবিদদের মধ্যেও আসলে একটা খুব সুন্দর বন্ধুত্ব আছে। বিরোধী দলের বন্ধুদের সাথে ঈদ কাটানোর কোনো স্মৃতি আছে বা অভিহাজা এরকম হয়েছে কিনা যে বিরোধী দলীয় কোনো বন্ধুর, রাজনৈতিক বন্ধুর বাড়িতে ঈদের সময় গেছেন, কোনো মজার গল্প? মানে সবচেয়ে মুশকিল যেটা হয়েছে আসলে, যে গত 10 বছর স্পেসিফিক্যালি, মানে 2014 থেকে রাজনৈতিক সমীকরণটা এত বাজেভাবে হয়েছে যে আমরা যারা আগে অনেকে বন্ধু ছিলাম বা বন্ধু প্রতিম ছিলাম, আমাদেরও আসলে বন্ধুত্ব সম্পর্ক ভালোভাবে বজায় রাখাটা খুব মুশকিল হয়ে গেছিল। সো তার আগে আছে অনেকের সাথে, মানে ঢাকা শহর তো আসলে জায়গাটা অত বড় না। সো আই এম শিওর ভাইয়েরও অনেক বন্ধু বান্ধব ছিলেন এক সময় যারা আওয়ামী লীগে ছিলেন, আমার ছিলেন, দুঃসম্পর্কের আত্মীয় স্বজন ছিলেন, বিএনপি, আওয়ামী লীগ সব দলই আমাদের। ঢাকা শহর ছোট, পরিবারে কিন্তু ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ আছেন, এখনো আছেন বাংলাদেশে। এমন কোন ঢাকা শহরের পুরনো বনেদি এমন কোনো পরিবার নেই যেই পরিবারে মিনিমাম বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই তিনটার কোনো নেতা নাই। মানে কোনো না কোনো সময় জাতীয় পার্টিতে ছিল, আজকে হয়তো নাই, জাতীয় পার্টি মরে গেছে, সেটা ভিন্ন কথা। বাট বনেদি কোনো পরিবার নাই যে এই তিনটাতে কেউ না কেউ ছিল না। প্রবলেমটা হলো এই যে গত 10 বছর স্পেশালি ওই যে 14-এর যে নির্বাচনটা হাইজ্যাক করলো, এরপর থেকে সমীকরণগুলো এমনভাবে হয়ে গেল যে আমরা আর আসলে চাইলেও একে অপরের সাথে ভালোভাবে বসতে পারতাম না। কারণ কোনো না কোনোভাবে এখন যদি আমার আপনার বন্ধুত্ব হয়ে থাকে, তাহলে আমরা তো চাইবো একটু ওপেনলি কথা বলতে। তো ওপেনলি কথা যদি বলা শুরু করি যে ভাই তাহলে তোমার দলটা এইটা কেন করলো, তোমার নেত্রী এইটা কেন করলো, খুব সহজেই এই কনভারসেশনটা খুব তিক্ত হয়ে যেত। তো এই জায়গা থেকে আসলে ওই বন্ধুত্ব জায়গাগুলো অনেক বড় একটা দাগ কাটা হয়ে গেছিলো। সো না, মানে ইন রিসেন্ট টাইমস এই জিনিসগুলো হয়নি। আর 10 বছরের আগে যদি বলেন, তখন এত বড়ভাবে কেউ কারো বিরোধীও ছিল না। ভাই তুমি অন্য দল, আমি অন্য দল, ঠিক আছে, কিন্তু এই দিন তুমি জিতবো, ওই দিন আমি জিতবো, আমরা কোয়ালিশনও হতে পারি একসময় যে, হ্যাঁ। সো তখন এত বড় বিরোধিতাও ছিল না। সো যখন যেই মুহূর্তে বড় বিরোধিতা হলো, আর এতটা হয়নি। এই রাজনৈতিক সৌহার্দ্যগুলো ফেরত আসুক, নিঃসন্দেহে আমরা সেই জায়গাটি কিন্তু আবার ফিরে পেতে চাই, এবং পুরো বাংলাদেশ হয়তো সেই পরিবর্তনটার দিকেই তাকিয়ে আছে। মুর্শিদুজ্জামান মিল্লাত, এই যখন আমরা আসলে ঈদের কথা বলি তখন এবং রাজনীতির কথা বলি, রাজনীতিতে আসলে আমরা অনেক ধরনের
ধরনের শব্দ চয়ন করি, অনেক ধরনের লাইন ব্যবহার করি। বিএনপিকে নিয়ে যখন আলোচনা আসে এবং ঈদ যখন আসে, একটা লাইন বোধহয় সবার মাথায় আসে, সেটা হচ্ছে ঈদের পরের আন্দোলন। বিএনপি আসলে এবারের এই ঈদের পরে কি করতে যাচ্ছে, বা এই আন্দোলন সৌহার্দ্যে কতখানি পরিণত হবে, আমি এই জায়গাটিতে আসবো। দর্শক, জি25 5 মিনিট রাজকাহন থেকে এই পর্যায়ে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিকতেও ঈদের বিশেষ রাজকাহন দেখছেন, মুর্শিদুজ্জামান মিল্লাত। এই যে বিএনপির ঈদের পরের আন্দোলন, এই শব্দটাকে একসময় আমরা নানানভাবে বলতে শুনেছি, অনেকে হয়তো ট্রল করেছেন, অনেকে নানানভাবে আসলে ব্যবহার করেছেন, কিন্তু বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, তাদের দিকে কিন্তু আসলে যখন একটি বড় পরিবর্তন আসে, বাংলাদেশের লাখ লাখ কোটি কোটি মানুষ আসলে তাকিয়ে থাকে। এবারের ঈদে আপনারা একটু ভিন্নভাবে, আপনি বলছিলেন যে ঈদটা উদযাপন করছেন, আপনাদের দলীয় সভানেত্রী তিনি এখন ঢাকায় আছেন, সবকিছু মিলে এবারের ঈদের পরটা আসলে বিএনপির কেমন হতে যাচ্ছে? দেখেন, আমি একটু এর আগে থেকে একটু বলি, তারপরে এটা শেষাংশে গিয়ে বলি। আপনার উনি যেটা বললেন আর কি, 1/11 যখন হলো, আপনার বয়স কত আমি জানি না তখন, যাই হোক, মানে 1/11-এর আগে থেকে কিন্তু এই সংস্কৃতিটা ছিল যে একজন আরেকজনকে মানে বিরোধী, এমনকি আমার নির্বাচনের সময় যখন আমার বিরোধী দল হেরে গেল, মানে আওয়ামী লীগ হেরে গেল, আওয়ামী লীগের তিনি যে ক্যান্ডিডেট ছিলেন তিনি কিন্তু প্রথম ফোন করেছেন আমাকে, কনগ্রেচুলেট করেছেন। জাতীয় পার্টিরও তাই কনগ্রেচুলেট করেছেন আমাকে। আমরাও এর আগে এরকম হতো যে কেউ জিতলে আমরা একজন আরেকজনের বাড়ি যেত, এমনকি যারা ওই মানে এলাকায় এই চেয়ারম্যান তারপরে মেম্বার ইলেকশন করতো আর কি, মানে স্থানীয় সরকার, তারা একজন আরেকজনে জিতলে যে হারলো সে, অথবা যে জিতলো সে যে হারলো, তার বাসায় গিয়ে এই সৌহার্দ্যতা দেখাতো। এইটা 1/11-এর পরের থেকেই নষ্ট হয়েছে। বিশেষ করে উনি যেটা বললেন, ওনার সঙ্গে আমি একমত, ববি আজিজ সাহেবের সঙ্গে, যে 2014-র পর থেকে এমন একটা কালচার সৃষ্টি করলো এই বিগত সরকার, যে একজন আরেকজনের সঙ্গে কথা বলবে, মানে একটা ছাত্রলীগের ছেলের সঙ্গে ছাত্র দলের ছেলে কথা বলবে, বা একটা বিএনপির লোক একটা আওয়ামী লীগের লোকের সঙ্গে কথা বলবে, সেটাও মনে হয় একটা অপরাধ আর কি। এরকম একটা প্রবণতা মানে দেখা গেল। তারপরেও তো অনেকের আত্মীয় স্বজন হয়েছে মানে এর মধ্যে, যেমন ধরেন অনেকের আমাদের আত্মীয় রয়েছে আর কি, মানে কারো সঙ্গে আওয়ামী লীগের মেয়ে বিয়ে হয়েছে, কারোর সঙ্গে ছেলে বিয়ে হয়েছে। এগুলি তো আপনার একই পরিবারে তো আমরা এটা দেখেছি, বাংলাদেশ তো এরকম ছিল, চাচা আরেক দল করেছেন, এরকম তো ছিল। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এবারের বিষয়টা, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি কিন্তু বারবারই একটা কথা বলে আসছেন। দেখেন, এখন কিন্তু কোনো দল নাই, আসলে কিন্তু দল নেই, অনেকগুলি দল মনে হচ্ছে, 100 দল, মানে 100-এর বেশি দল হয়েছে, বাট আসলে দল কিন্তু বড় দল একটা, বিএনপি। কারণ এখন তো ফেসিস্ট নাই, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ, তার মানে একটা দলই বড় দল, বাকিগুলি ছোট 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 ছোট, ওনাদের সবাই মিলে সমমনা দল মিলে আমরা বিএনপি বড় অনেক। এখানে বিষয়টা এরকম আর কি, যে মানে উনি চাচ্ছেন যে হিংসা বিদ্বেষ, এই যে প্রত্যেকটি বক্তব্য কিন্তু বলেন প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, এটা কিন্তু ম্যাডামও বলেন আমরা একসঙ্গে পথ চলবো। এবং সেই জন্য কিন্তু তিনি বলেছেন যে আমরা ইভেন নির্বাচনের পরেও আমরা একটা জাতীয় সরকার গঠন করব। সেই সৌহার্দ্যতা ফিরিয়ে আনার জন্যই হয়তোবা আমার কাছে মনে হয় এটা হলে খুব ভালো হয়। কারণ আমরা তো এই দেশেরই মানুষ, সবাই আমরা সবাই একে অপরের পরিপূরক, একে অপরের পাশে থাকব মানুষ হিসাবে। এটা তো এই যে আমরা পশুত্ব কুরবানি দিয়ে আমরা যে এটাকে একটা সিম্বলিক হিসেবে ধরছি, সেটা কিন্তু হওয়া উচিত এটাই, যে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষে থাকবে কেন? ঠিক আছে, রাজনীতি আমার একটা আদর্শ আছে, আমার আদর্শ নিয়ে বিএনপির একটা আদর্শ আছে, আদর্শ নিয়ে রাজনীতি করব। একটা অন্য দলের অন্য আদর্শ রয়েছে, আওয়ামী লীগের একটা আদর্শ ছিল, সেই আদর্শিক দিক থেকে আমরা যদি নিজেরা ঠিক থেকে, এবং রাজনীতিবিদ আসলে কিন্তু মানুষের উপকারার্থে এবং দেশের স্বার্থেই কাজ করে, সেই জিনিসটা যদি সবাই মাথায় রেখে যদি চলে, তাহলে কিন্তু নাথিং লাইক ইট। বাংলাদেশকে পরিবর্তন করতে আসলে আমাদের খুব বেশি কিছু হয়তো করা লাগে না, এবং আমি আশা করি যে এটা হয়তো হবে।
অবশ্যই এটা হওয়া আমরাও উচিত। সেই প্রত্যাশা রাখতে চাই। ববি হাজ্জাজ, রাজনৈতিক আলোচনা থেকে আবারও স্বাভাবিক আলোচনায় ফিরে আসতে চাই। আজকে আমরা খুব বেশি রাজনৈতিক আলোচনা করতে চাই না। আপনাদের লেখাপড়া দুজনেরই আমি দেখেছি কোথাও একটা জায়গায় একটু মিল আছে, আপনারা দুজনেই ব্যবসা শিক্ষা নিয়ে লেখাপড়া করেছেন একটা না একটা সময় জীবনে, কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আসলে আপনারা লেখাপড়া করেছেন এবং লেখাপড়ার পাশাপাশি আসলে আপনারা কি করছেন সেটি জানার হয়তো দর্শকদের অনেক আগ্রহ। অথচ আমি একটা জিনিস জানি, আপনি ব্যবসা করেছেন, সেই সাথে আপনি লেখালেখি করেছেন, পত্রিকায় আপনি লেখালেখি করতেন একটা সময়। সেই দিনগুলো কেমন ছিল এবং সেই যে প্রথম উপার্জন, সেই টাকাটা দিয়ে কি করেছিলেন? না, প্রথম উপার্জন আসলে অনেক আগে। আমার প্রথম উপার্জন শুরু হয় আমি যখন এ লেভেল পড়াশোনা করি, মানে এইচএসসি ইকুইভ্যালেন্ট পড়াশোনা করি, তখন আমি স্টুডেন্ট পড়ানো শুরু করি শখে, প্রয়োজন ছিল না কিন্তু শখে। সো তখন থেকে উপার্জন শুরু করি এবং এরপর ইউনিভার্সিটিতেও স্কলারশিপ, ছোটোখাটো চাকরি, এগুলো সব করেছি। সো উপার্জন কোনো মানে একদম অল্প বয়স থেকেই নট এগেন, আমি আবার পরিষ্কার করছি, আমার প্রয়োজন ছিল না, কিন্তু জাস্ট একটা শখের বসেই উপার্জন সবসময় করছিলাম। আমি মাঝখানে মানে অনেক পরে এসে 2009 থেকে 2014 পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট একটা ইংরেজি নিউজ পেপার ছিল, ওখানে কলামনিস্ট ছিলাম। এমনি তাছাড়া ছোটোবেলায় যখন মানে বিশ্ববিদ্যালয়েও ছিলাম, বিশ্ববিদ্যালয় নিউজ পেপারেও কর্মরত ছিলাম, ওখানেও লিখতাম। সো এগুলো ছিল মানে অনেক ধরনের ডিফারেন্ট। আমি আন্ডারগ্র্যাজুয়েট করেছি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতিতে। তারপর যে মাস্টার্স করেছি আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে। সো বিভিন্ন জিনিস ইন্টারেস্ট। আমি আবার ইউনিভার্সিটি মানে আমি যখন আন্ডারগ্র্যাড পড়তে যাই বিশ্ববিদ্যালয়ে, ব্যাচেলার্সের জন্য পড়তে যাই, আমার মেজর ছিল ফিজিক্স থেকে চেঞ্জ করে তারপর আপনার হিউম্যানিটিজ, লিবারেল আর্টসে গেছি। সো অনেক ধরনের অভিজ্ঞতা করেছি, অনেক ধরনের জিনিসপত্র করেছি। এসব বিভিন্ন অভিজ্ঞতা থেকে যা শিখেছি, আসলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও যখন কাজ করছি, এখনও ওই সব শিক্ষাগুলো প্রয়োগ করতে চেষ্টা করছি, একই সাথে কন্টিনিউসলি শিখেও যাচ্ছি। একটু জানতে ইচ্ছা করছে যে এই যে রাজনীতি করছি, তার মানে তো সবাই ভাবছে যে খুব একটা ভাবগম্ভীর্যপূর্ণ একটা কাজ, হয়তো এর বাইরে খুব প্রিয় কাজ কি থাকে না, যে গান শোনা বা কবিতা আবৃত্তি করা, গল্পের বই পড়া। আপনাদের আসলে ছোটবেলায় এই কাজগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় কাজ কি ছিল মুর্শিদুজ্জামান মিল্লাত? আমি গান শুনতাম। গান করতেন? গান করতাম না, আমি গান গাইতে জানি, কিন্তু আমাকে বাথরুম সিঙ্গার বলে আর কি সবাই। না, গান যেহেতু গাইতে জানেন সেটাই তো আমরা জানতে আমি পেরেছি। দুই একটা স্টেজে দুই একটা গান গেয়েছি, এটা লোকাল লেভেলে আর কি। এমনকি টেলিভিশনেও দুই একবার। তাহলে আজকে কিন্তু এই সুযোগ আমরা কোনোভাবেই হাতছাড়া করছি না। আমি শিওর যে ববি হাজ্জাজ, আপনি আজকে আমার টিমে আছেন অন্তত এই জায়গাটা। শুনতে চাই। আমরা মানে দেখেন, এই উনি যেটা বললেন যে লেখালেখি ছাড়া পড়াশোনা, এই পড়াশোনা ছাড়াও অনেক পড়াশোনা করতে হয় আর কি। যেমন আমাদের এবার গঠনতন্ত্রটা যার যার আছে সেটাও তো পড়তে হয়। আমাদের গঠনতন্ত্রে কি আছে, আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে আমাদের আচরণ হওয়া উচিত একজন রাজনীতিবিদ হিসেবে, সেগুলি কিন্তু পুঁথিগত বিদ্যায় কিন্তু পাওয়া যায় না। সেগুলি মানুষের সঙ্গে মিশে, মানুষের আচরণের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে তারপরে চলতে হয়। যাপিত জীবনের অবকাশটায় তো আসলে এই খোরাকগুলো আমাদের ভীষণ প্রয়োজন হয়। সেই জায়গাটি থেকে আসলে নিশ্চয়ই ববি হাজ্জাজ, আপনারও কি গান খুব পছন্দ? ও খুবই পছন্দ। আমরা ছোটোবেলা আমার যেটা হতো, আমার বাবা খুব সুন্দর গান করতেন, আনট্রেন্ড, উনি কখনো ট্রেন্ড হননি, কিন্তু উনি খুব সুন্দর গান করতেন। সো মানে আই ওয়াজ লাইক, মানে মনে করেন 3-4 বছর বয়সে, মানে একদম প্রথম মেমোরিজ যেগুলো আছে, ওই প্রথম মেমোরিজগুলো হলো আমি, আমার বোন, মা, আমরা গোল করে বসে আছি, বাবা আমাদের গান শোনাচ্ছেন, মানে উনি গেয়ে শোনাচ্ছেন সারাদিন। এমনি টেপ রেকর্ডার, তখন তো টেপ রেকর্ডার ছিল, আর ওই যে এলপি ছিল, কালো ডিস্কগুলো, এগুলো শুনতাম আর ওনার গলায় গান শুনতাম। তো ওই ছোটোবেলা থেকে একটা অভ্যাস হয়ে গেছে। আমি যেমন ভাইয়ের মতন আমি গান গাইতে পারি না, একেবারেই পারি না, কিন্তু আমার একটা বদনাম আছে যে আমি জায়গায় জায়গায় বসে গুনগুন শুরু করে দিই। আজকে আমরা সেই গুনগুন শুনবো, কিন্তু সাথে হচ্ছে আমরা মুর্শিদুজ্জামান মিল্লাতের গান শুনবো। এই সুযোগ আছে, কোনোভাবেই আমরা হাতছাড়া করতে চাই না। আগামীকালের ঈদটা শুরু হবে পলিটিশিয়ানদের গান দিয়ে, সেই উপহারটুকু আমি অন্তত ডিবিসির দর্শকদের কাছে দিতে চাই। মিলাদ ভাই, আপনার যে কোনো একটা খুব প্রিয় গান যেটি আপনি আজকে আমাদের ডিবিসির দর্শকদের উদ্দেশ্যে গাইতে চান। মানে এটা বিপদে ফেলা আর কি, মানে একটু বিপদে তো রাজনীতিবিদদের পড়তেই হবে, সেটাও তো একটা পুরো গান শোনাতে হবে না? হ্যাঁ প্লিজ। না, আমরা তো এমনকি আমাকে কিন্তু পিসিআর থেকে আমার প্রোডাকশনের সবাই রিকোয়েস্ট করছে যে আজকে তারা আপনার গান না শুনে আপনাকে ছাড়বেন না। মুশকিল, মানে প্রিপেয়ার্ড না আর কি। স্টেজে যেটা করেছেন ভাই, এরকম একটা করবেন। আয় আর একটি বার আয় রে সখা,
প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় বাহ, আমরা মানে দুর্দান্ত। এটা মানে গিয়ে ওই সবাইকে নিয়ে প্রাণের মাঝে নিশ্চয়ই নিয়ে আসা যেই এটা ঐক্যের ভালো আর পথে কি। আসলে আমরা হাঁটার চেষ্টা করছি আমরা নিশ্চয়ই চাই রাজনীতিবিদ হিসেবে এই সৌহার্দ্য ফিরে আসবে এবং আপনারা আসলে এই ঈদুল আজহার এই ত্যাগের মহিমার মধ্যে দিয়ে সেই রাজনৈতিক এবং জাতীয় ঐক্য নিশ্চয়ই আমরা আবারও খুঁজে পাবো ইনশাআল্লাহ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ঈদের এই বিশেষ সময়ে আপনারা নিজেদের পরিবারের বাইরে গিয়ে দলের বাইরে গিয়ে ডিবিসি কে সময় দিয়েছেন আমার দর্শকদেরকে সময় দিয়েছেন আরো একবার আপনাদের দুজনকে অগ্রিম ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি জিপি চিস্পা আপনি ঈদের বিশেষ রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় ডিবিসির সাথেই থাকুন।